ল্যাবে ডায়াগনস্টিক লিফটের 4 তলা রুম নম্বর 405। চলে আসুন বাবা। বাবা শব্দটা উচ্চারণ করার সাথে সাথে ওপাশ থেকে এক মুহূর্তের জন্য নিখাদ নীরবতা নেমে এলো। বাবার ভারী নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। কে কে কথা বলছেন? বাবার কণ্ঠস্বর এবার ভয়ে আর অবিশ্বাসে কাঁপতে শুরু করলো। তিনি কি আমার গলা চিনতে পেরেছেন? আমি ফোনটা সুমাইয়া বেগমের হাতে ফিরিয়ে দিয়ে ওনার দিকে তাকালাম। ওনার মুখে তখনও হাসির রেখা, কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে ওনার হাসিটা আস্তে আস্তে মিলিয়ে গেল। উনি বুঝতেই পারছেন না যে এখানে কি ঘটছে। আমি রিপোর্টটা বন্ধ করে চেয়ার ছেড়ে দাঁড়ালাম। সুরাইয়া বেগমের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বললাম, রিপোর্টের নিচে সইটা ভালো করে দেখে নেবেন। ওখানে আমার নাম লেখা আছে, ডাক্তার মেহজাবিন রহমান। নামটা উচ্চারণ করে আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। সুরাইয়া বেগমের ফ্যাকাশে বিবর্ণ হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে আমার ভেতরে এতদিনের জমাট বাঁধা ক্ষোভটা যেন হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠল। তিনি পাথরের মূর্তির মতো বসে রইলেন, যেন আমার নামটা ওনার মাথায় কোনো বজ্রপাতের মতো আঘাত করেছে। আমি দ্রুত আমার অ্যাপ্রনটা খুলে চেয়ারের হাতলে রাখলাম। ব্যাগটা কাঁধে তুলে নিয়ে সহকারীর উদ্দেশ্যে জোরে ডেকে বললাম, কাউসার, বাকি রোগীদের সিরিয়াল অন্য ডাক্তারকে শিফট করে দাও। আমার বাসায় একটা ইমার্জেন্সি আছে, আমি এখনই বের হয়ে যাচ্ছি। সুরাইয়া বেগম তখনও ঘর থেকে বের হতে পারেননি। তিনি কাপা গলায় বললেন, ম্যাডাম আপনি ওনার? আমি বললাম, আপনার স্বামী উপরে আসার আগেই ওনাকে জিজ্ঞাসা করে নেবেন, উত্তর পেয়ে যাবেন আশা করি। আর কোনো কথার সুযোগ না দিয়ে আমি দ্রুত পায়ে চেম্বার থেকে বাইরে বেরিয়ে এলাম। আমার তাড়াহুড়োর পেছনে শুধু বাবার মুখোমুখি না হওয়ার জেদ ছিল না, ছিল মায়ের সেই ফোন কলটা। মা বলেছিলেন বাবার কোনো এক আত্মীয় আমাদের হন্য হয়ে খুঁজছে এবং কোনো জরুরি কথা আছে। 6 বছর যে মানুষগুলো আমাদের অস্তিত্ব ভুলেছিল, আজ হঠাৎ তাদের এই আগমন আমার মনে এক তীব্র কৌতূহল আর সন্দেহের জন্ম দিয়েছে। নিশ্চয়ই কোনো বড়সড় রহস্য লুকিয়ে আছে এর পেছনে। আমি লিফটের জন্য অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে লাগলাম। ল্যাব এইডের পার্কিং লটের দিকে যাওয়ার সময় দূর থেকে দেখলাম একটা অচেনা অবয়ব গাড়ি থেকে হন্তদন্ত হয়ে নামছে। আমার বাবা। 6 বছরে উনার চুলে পাক ধরেছে, শরীরটা কিছুটা ভারী হয়েছে, কিন্তু উনার সেই চেনা অবয়বটা এখনো একই রকম আছে। আমি একটা পিলারের আড়ালে নিজেকে লুকালাম। বাবা প্রায় দৌড়ে লিফটের দিকে চলে গেলেন। ওনার চোখে মুখে তখন এক অদ্ভুত উত্তেজনা। উনিও ভাবতে পারেননি ওনার নতুন স্ত্রীর গর্ভধানের রিপোর্টে সই করা ডাক্তার আর কেউই নয়, ওনারই ফেলে আসা মেয়ে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে দ্রুত একটা সিএনজি ডেকে উঠে বসলাম। ধানমন্ডির জ্যাম পেরিয়ে যখন আমাদের অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছালাম, তখন আমার বুকটা টিপ টিপ করছে। তাড়াহুড়ো করে ফ্ল্যাটের বেল চাপতেই মা দরজা খুলে দিলেন। মায়ের মুখে এক অদ্ভুত উৎকণ্ঠা আর আতঙ্কের ছোঁয়া। আমি ঘরে ঢুকাই সোফায় ব্যাগটা ফেলে বললাম, মা কে এসেছে? কোথায় সে? মা ড্রয়িং রুমের ভেতরের দিকে ইশারা করলেন। সেখানে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছেন। ওনাকে আমি চিনি, বাবার গ্রামের দূর সম্পর্কে চাচাতো ভাই কাশেম আঙ্কেল। একসময় গ্রামের জমি জমা ওনারাই দেখাশোনা করতেন। আমাকে দেখে কাশেম আঙ্কেল সোফা ছেড়ে দাঁড়িয়ে উঠলেন, ওনার হাতে একটা পুরনো ফাইলের মতো। মেহজাবিন, মারে কত বড় ডাক্তার হয়েছিস তুই, তোকে দেখে কত ভালো লাগছে আমার। আমি ওনার কৌশল বিনিময়ের কোনো জবাব না দিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। অত্যন্ত শক্ত গলায় বললাম, আঙ্কেল ভূমিকার প্রয়োজন নেই। 6 বছর পর হঠাৎ আমাদের কেন খুঁজছেন সেটা পরিষ্কার করে বলুন। কাশেম আঙ্কেল একটা দীর্ঘশ্বাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ ধরে যে গল্পটি শুনছিলেন এটি একটি আপুর স্টোরি থেকে নেওয়া। এটা ছিল গল্পের 3য় পার্ট। 4র্থ পার্ট আগামীকাল আপলোড করা হবে। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।